রাজদীপ গোলা চা সম্প্রদায়ের নেতা, এবং রাজদীপ রায়ের চেয়ে অজিত সিং বহু অভিজ্ঞ। কুৎসা বা রাজনৈতিক করা হোক না কেন, গৌরব গগৈও একটা চ্যালেঞ্জ অন্তত ছুড়ে দিতে। আজকে তো এমন একটা পর্যায়ে দেশ চলছে যে বিরোধী দল তো দূরের কথা, কোনো একটা বৌদ্ধিক প্রকাশেরও জায়গা নেই, মানে মানুষ আতঙ্কিত যে কাচারে তো একমাত্র লক্ষ্মীপুর ছাড়া বিজেপির নিশ্চিত কোনো আসন নেই। একটা অদ্ভুত সময়ে আমাদের এইবারের নির্বাচনটা হচ্ছে। অদ্ভুত সময় বলছি এই কারণেই যে চারপাশে দেখবেন দলবদল, বড় বড় নেতাদের আচমকা দলবদল, টিকিট না পেয়ে বিদ্রোহ, আবার সেই বিদ্রোহকে ইনভেস্টমেন্ট করে রসগোল্লা, নানা রকমের তথ্য আমরা শুনতে পাই। এরকম একটা সময়ে দাঁড়িয়ে এই যে সামনে যে নির্বাচনটা আসছে আগামী 9 এপ্রিল, আমরা আজকে এই নির্বাচনটার এই প্রেক্ষাপটে দাঁড়িয়ে এই নির্বাচনটাকে কিভাবে দেখছেন অতীন দাস। আমরা আজকে অতীন দাসের সঙ্গে কথা বলবো। অতীন দাসের আপনাদের আলাদা করে পরিচয় করিয়ে দেওয়ার কিছু নেই। তিনি যুগসংঘ পত্রিকার সম্পাদক ছিলেন, সেটার চেয়েও বড় কথা তিনি একজন বরাক উপত্যকার, বললে ভুল হবে, আমাদের পুরা আসাম এবং উত্তর পূর্বাঞ্চলের একজন প্রথম সারির সম্পাদক। এবং আমার কাছে শুধু সাংবাদিক অতীন দাস নয়, আমার কাছে কবি অতীন দাস আরও বেশি ইম্পর্টেন্ট এই কারণেই, কারণ আমি মনে করি একজন কবির অন্তর্দৃষ্টি থাকে, এবং আমরা সেই কবির অন্তর্দৃষ্টি দিয়ে অতীন দাসের সঙ্গে আজকে কথা বলবো এইবারের নির্বাচনকে নিয়ে। তো আমাদের অনুষ্ঠানে আপনাকে স্বাগত। কীরকম দেখছেন এই যে, আমি যদি বলি ভ্রষ্ট সময়ের ভ্রষ্ট রাজনীতি, তাহলে ওদের খুব একটা অত্যুক্তি হবে না? ভ্রষ্ট রাজনীতি ঠিকই বলছো, কিন্তু আমাদের যে সামাজিক প্রেক্ষাপট সবই তো এখন ভ্রষ্টতাই মগ্ন। একটা ভ্রষ্টতার প্রতিযোগিতা চলছে এক কথায়। হ্যাঁ, সেই নিজের স্থিতিতে থেকে এখন আর কেউই নিশ্চিত বোধ করছেন না। এই জন্য পাল্টাপাল্টি একটা, এই যে যেটা বলছো ভ্রষ্ট শব্দ, সেটা ভ্রষ্ট মানে নিজের স্থিতি থেকে সরে যাওয়া। তো এই ব্যাপারটা তো চলছে সর্বত্রই। কিন্তু এই যে নির্বাচনের প্রেক্ষাপটে এই যে বর্তমান সময়, এটা আমার কাছে মনে হচ্ছে খুবই ব্যতিক্রমী। আমরা দীর্ঘদিন ধরে, প্রায় 60 বছর থেকে এত অঞ্চলের নির্বাচন এই সমস্ত পর্যবেক্ষণ করে আসছি। এক সময় তো নিজে রাজনৈতিক অ্যাক্টিভিস্ট ছিলাম, জড়িয়েছিলাম এই সমস্ত নির্বাচনের সঙ্গে, কিন্তু এত নিরুত্তাপ এবং এত দিশাহীন, এবং এই যেটা বলছে যে রাজনীতিহীন একটা নির্বাচন, এটা হচ্ছে শুধু ক্ষমতা কি করে পাওয়া যায়। হ্যাঁ, আর আমরা তো মনে করি যে রাজনীতিতে এই নির্বাচনটা হচ্ছে গণতান্ত্রিক দেশে একটা উৎসব। এবং এই নির্বাচনকে কেন্দ্র করে সাধারণ মানুষের যেটা রাজনৈতিক চেতনা বোধ, সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া যায়। কিন্তু গত কিছুদিন ধরে, সত্যিকার অর্থে গত 2-3 দশক ধরে, এটা যেন হচ্ছে যে রাজনীতিকে, নির্বাচনে জেতার জন্য রাজনীতিকে পিছিয়ে দাও। তো এই সময়ে এই যে নির্বাচন, আমার কাছে সত্যিকার অর্থে একটা ব্যতিক্রমী ব্যাপার বলে মনে হচ্ছে। যে নির্বাচন বলে যেন কিছু আমি ভাবতেই পারছি না। মানে যে সমাজের সঙ্গে তো রাজনীতির একটা ওতপ্রোত সম্পর্ক, অঙ্গাঙ্গিভাবে জড়িত। হ্যাঁ, এই যে একটা কথা বলে না যে ডিম আগে না মুরগি আগে, হ্যাঁ, এরকম যদি আমরা বলি যে সমাজটা এরকম ভ্রষ্ট হয়েছে বলে কি রাজনীতি ভ্রষ্ট হচ্ছে? না, রাজনীতি ভ্রষ্ট হয়েছে বলে সমাজটা ভ্রষ্ট হচ্ছে। অ্যাকচুয়ালি
রাজনীতি হচ্ছে সমাজ জীবনের একটা বড়, কি বলবো, সমাজ উত্তরণ বা সমাজের একটা চালিকা শক্তি। রবীন্দ্রনাথ রমারোলকে বলছিলেন যে আপনি এত বড় একজন মনীষী, কিন্তু আপনি রাজনীতির সঙ্গে জড়াচ্ছেন কেন? কারণ রমারোলা বলশেবিক রাজনীতির বিশ্বাস করতেন, লেনিনের বন্ধু ছিলেন। তো রমারোলা বলছিলেন যে রবীন্দ্রনাথকে যে রাজনীতি হচ্ছে মানুষের একটা মহত্তম প্রবণতা, এই রাজনীতির মাধ্যমেই মানুষের ভালো মন্দ, তার অগ্রযাত্রা, এইগুলো নিয়ন্ত্রিত হয়। তো আমরাও দেখেছি, আমরা যে এতদূর পৌঁছতে পেরেছি ভারতবর্ষে, আমরা যে সভ্যতার গর্ব করি বা আধুনিক বিশ্বে আমাদের একটা স্থান আছে, এখানেও যে আমরা পৌঁছেছি এটার পেছনে রাজনীতি আছে। একটা মহৎ সুন্দর স্বপ্ন নিয়ে আমাদের যারা রাজনীতিবিদরা দেশকে চালাতে চেয়েছেন, তখনকার দিনে যারা রাজনীতিতে আসছেন, তাদের মূল লক্ষ্য ছিল যে দেশের জন্য বা সমাজের জন্য কতটুকু দেওয়া যায়। সুভাষচন্দ্র লন্ডন থেকে দেশবন্ধু চিত্তরঞ্জনকে চিঠি লিখছেন যে আপনি বর্তমান ভারতবর্ষে রাজনীতির হচ্ছেন একজন গুরু, আমি আমাকে আপনার কাছে সমর্পণ করতে চাই। আমার সম্পদ বলতে কি আছে? আমি পড়াশোনা করেছি, আইসিএসে আমি 4র্থ স্থান পেয়েছি, আমি দর্শন শাস্ত্র পড়েছি, আর আছে আমার একটা শরীর, আমি এই সব আপনার কাছে অর্পণ করতে চাই। এটাকে আপনি যদি ব্যবহারযোগ্য মনে করেন। তো এই ছিল তদানীন্তন রাজনীতিবিদদের রাজনীতি সম্পর্কে যেটা ধারণা। স্বাধীনতা উত্তর দেশে আমরা দেখছি রাজনীতি এখন আর দেওয়ার নয়, রাজনীতি হচ্ছে পাওয়ার। এবং যে জায়গাতে পাওয়া, সেই জায়গাতেই প্রতিদ্বন্দ্বিতা, এবং সে জায়গাতেই সেই যে বললাম সেই ভ্রষ্ট হয়ে যাওয়া, যে এই স্থান থেকে চলে অন্য স্থানে গেলে হয়তো প্রাপ্তি একটু ভালো হবে। তো রাজনীতিতে এই যে দলবদল হচ্ছে, এই যে বলছো তুমি যে এই নির্বাচনের মুখে এসে বড় বড় নেতারা দল ছাড়ছেন, কি জন্য ছাড়ছেন? দেশের প্রতি প্রেমে না মানে কিছু প্রাপ্তির লোভে? সেটাই হচ্ছে বড় কথা। মানে এই যে আমরা একটা কথা বলি না সবসময়, যে জল ঘোলা করে দেওয়া। হ্যাঁ, তো জল ঘোলা কথাটা আমরা কেন বলি? হ্যাঁ, যে জলটাকে এমন ভাবে ঘুলিয়ে দিলে পরে মাছ নাকি সেই জলে আর দেখতে পায় না। হ্যাঁ, তাহলে মাছটাকে সে সময় ধরা সহজ হয়। খুব সুন্দর কথা। হ্যাঁ, আমাদের দেশে যে রাজনীতি বা আমরা যে রাজনীতি, মানে এই যে ধরুন, আমি কথাটা কেন বললাম, এই যে একটা পরিবেশ সৃষ্টি করা হচ্ছে, হ্যাঁ, একটা অবিশ্বাসের বাতাবরণ, সেইটাই আমি বলতে চাচ্ছিলাম যে এই যে রাজনীতিটা হচ্ছে, যে এখানে কোনো ইস্যু নেই, কোনো ইস্যু নেই। প্রধান রাজনৈতিক দল যেভাবে ভোটদাতাকে বলছে যে কখনো বিরোধী দলের নেতাকে পাকিস্তানি, বিশেষ একটা সম্প্রদায়ের নাম করে বলা হচ্ছে, হ্যাঁ, এই সমস্ত ব্যাপারে সাধারণ মানুষ এ থেকে কি নিবে? কারো বিরুদ্ধে যদি দেশদ্রোহিতা বা কোনো বিদেশের সঙ্গে সংযুক্ত, তার আইনগত ব্যবস্থা নেওয়া যায়। গত 1 বছর থেকে সাধারণ একটা লোককে অকারণে শুধু সন্দেহ বসে গ্রেফতার করা হয়, তার বিরুদ্ধে যদি এই ধরনের অখাট্য প্রমাণই থেকে থাকে, ব্যবস্থা নেওয়া উচিত ছিল। কিন্তু এইটাকে পুঁজি করে রাজনীতিতে ব্ল্যাকমেলিং করা হচ্ছে, সেইটা ব্যাপার। আবার বলা হচ্ছে যে প্রত্যেকটা দলে আমার লোক আছে, এই যে একটা সন্দেহের বাতাবরণ, এই যে বাতাবরণ, ভোটারদেরকে বিভ্রান্ত করা হচ্ছে। এবং এই সমস্ত যে ঘটনা ঘটছে দলত্যাগের, সাধারণ ভোটদাতারা বলছে এই বিরোধী দলের এই প্রার্থীকে দিয়ে কি হবে, ও তো আবার ওই দিন চলে যাবে। এই যে
অরাজনৈতিক রাজনীতি, এই একটা মানে বুথে হয়তো দুই একটা জয় পরাজয়ের এইসই হবে, কিন্তু সামগ্রিকভাবে আমাদের সমাজের জন্য বা একটা রাজনৈতিক যে পরিবেশের জন্য মোটেই স্বাস্থ্যকর নয়। মানে কি হয়েছে আগে, মানে ইউরোপে প্রথম দিকে আমি যেহেতু ইংরেজি সাহিত্য পড়েছি, ফলে এই জিনিসটা জানতাম যে এটা কিং ভার্সেস চার্চ, কিং ভার্সেস চার্চের এটা থাকে, মানে ধর্ম বনাম রাষ্ট্রের একটা ক্ষমতার একটা দ্বন্দ্ব থাকে। আমাদের দেশে গত কয়েক দশক ধরেই যেটা হচ্ছে, ধর্ম বনাম রাষ্ট্রে বা ক্ষমতার লড়াই হচ্ছে না, বরঞ্চ রাষ্ট্র বা ক্ষমতা ধর্মকে ব্যবহার করে ক্ষমতা চাইছে। এটাকে আপনি কিভাবে দেখছেন? না, তুমি সত্যি বলেছ যে আমাদের তো পাওনা এই সমস্ত আধুনিক রাজনীতি, সেই সবই তো মানে বিদেশের, হ্যাঁ, সেই ইয়ে থেকে। আমিও তো সেই তোমার মতো ইংরেজির ছাত্র, তো সেই সময় যে ব্যাপারটা ছিল, দেখা যেত যে শাসকদের উপরে চার্চ একটা প্রভাব বিস্তার করতে চায়। তো এই ফ্রেঞ্চ রেভলিউশন হয়েছে, অনেক কিছু হয়েছে, এবং এই সময়ই তখনকার যারা রাজনীতিতাত্ত্বিকরা বলেছেন যে না, চার্চ তার ইয়ে নিয়ে থাকুক, ধর্ম নিয়ে, রাষ্ট্র তার ইয়ে নিয়ে থাকবে। এই জন্য সেপারেশনের নাম হচ্ছে সেকুলারিজম। কিন্তু ভারতবর্ষে যেটা সেকুলারিজম, সেটা কিন্তু সেই সেকুলারিজম যায়। ভারতবর্ষে বলছে, যেখানে ইউরোপীয় সেকুলারিজম হচ্ছে ধর্মকে রাষ্ট্র থেকে বিচ্ছিন্ন করা, আর এখানে বলা হচ্ছে সর্বধর্ম সমন্বয়, অর্থাৎ সবাইকে নিয়ে এসে এখানে একটা ধর্মীয় গণ্ডির মধ্যে ইয়ে করে দেওয়া। আচ্ছা, সেই সর্বধর্ম সমন্বয় সবসময় যে খুব ইয়ে হয়, কাজের হয়, ফলপ্রসূ হয় তেমন নয়। এই জন্যই দেখা গেল যে না, বিশেষ ধর্মকে বিশেষ গোষ্ঠীর ক্যাপিটাল বানানো। কিন্তু আমি সবসময় বলে থাকি যে ধর্ম সম্পর্কে মানুষের যদি মানে মৌলিক, মানে সত্যিকার অর্থে কোনো ধারণা না থাকে, সেই লোকদেরকে বিভ্রান্ত করার খুবই সহজ। এই যেমন মানে আমাদের দেশে একটা চলছে, এবং বিদেশেও বলা হচ্ছে হিন্দুত্ববাদ নিশ্চয়ই হিন্দুত্বকে ভিত্তি করে। তাহলে হিন্দুত্ব ব্যাপারটাই তো আমাদের কাছে স্পষ্ট নয়, আমরা জানি না। স্বামী বিবেকানন্দ খুব সহজভাবে দু কথার মধ্যে বলছেন, যে মানুষের কল্যাণ চিন্তা করে সেই হচ্ছে হিন্দু, যে মানুষের অনিষ্ট চিন্তা করে সেই হিন্দু নয়। তাহলে আমি হিন্দুত্ব বলবো আর অমুককে শত্রু, অমুককে মিত্র, এইভাবে ভাববো, চিহ্নিত করবো, বিভাজন করব, সেটা তো হিন্দুত্বও নয়। তাহলে আমরা মনে করি যে এই যে কায়েমি স্বার্থ বিভিন্ন সময়ে বিভিন্ন বিষয়কে কেন্দ্র করে মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায়, এবং এই যেটা বলছিলে যে গোলা জলে মাছ শিকার করে। অনেক বছর আগে, 20 বছর 25 বছর আগে হবে, তখন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান ছিলেন সেই যে কর্ণাটকের ভদ্রলোক, এই নামটা আমি ঠিক ইয়ে করতে পারছি না। তো উনি শিলচরে এসেছিলেন, এবং এখানে একটা বৌদ্ধিক সম্মেলন হয়েছিল, এবং ওরা আমাকে নিয়ে ওই সম্মেলনের ইয়ে করেছিলেন, সভাপতি। এবং ওটার বিষয়টা ছিল হিন্দুত্ব ইজ দি স্ট্রেংথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। তো উনি সর্বভাষাবিদ সেই ভদ্রলোক, এবং তিনি 1.5 ঘন্টা বক্তব্য রাখলেন। আমি সভাপতি, আমাকে বক্তব্য রাখতে হবে। আমি তখন বললাম যে হিন্দুত্ব ইজ দি স্ট্রেংথ অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম, বাট সামটাইমস ইট ইজ দি উইকনেস অফ ইন্ডিয়ান ন্যাশনালিজম। এই যে হিন্দু জিনিসটাই আমাদের কাছে মানে স্পষ্ট নয়, এবং বহু ভাগে বিভাজিত যে হিন্দু, সেই যে
ধর্মের যে বর্ণভেদ, এই সমস্ত ব্যাপার। হ্যাঁ, আমি বললাম যে একজন নিম্নবর্গের হিন্দু নারায়ণকে কিছু যদি করে উৎসর্গ করে, নারায়ণ সেটা গ্রহণ করে, আমরা এটা বিশ্বাস করি। কিন্তু আমরা একজন উচ্চবর্ণের হিন্দু নিম্নবর্ণের হিন্দুর ছোঁয়া এড়িয়ে চলি। তো এখন যে হিন্দুত্ববাদ বলা হচ্ছে ভারতবর্ষে, সেটা কোন হিন্দু? হ্যাঁ, এবং এই জন্য দেখা যাচ্ছে যে সবাই তো ডক্টর আম্বেদকরের নাম নেন। আম্বেদকর এই সমস্ত বিষয়গুলো খুব ভালোভাবে ব্যাখ্যা করেছেন। হ্যাঁ, কিন্তু আমরা তো বলে থাকি না যে আমরা ফলো করছি নেতাকে, কিন্তু তার নীতিকে নয়। তো এই যে ব্যাপার বর্তমান ভারতবর্ষে মানুষের যে প্রশ্নটা তুমি করেছ, যে এই ধর্মীয় যেটা বিভাজন, সেটা কোনো অবস্থাতেই আমাদের জন্য হিতকরী না। কিন্তু ধর্মীয় বিভাজনটাকে ভিত্তি করেই কিন্তু ক্ষমতায় আসা যাচ্ছে। হ্যাঁ, এবং যত বেশি উগ্রতা, যত বেশি পরধর্ম বিদ্বেষ, তত বেশি আসন। ফলে এটা তো একটা ইজি রোড হয়ে গেছে যে আমি বলবো যে রিক্সাওয়ালার ভাড়া 5 টাকা হলে তুমি 4 টাকা দাও। না, এইগুলো তো ভাবা যায় না। আমি বলবো যে আমি গত 5 বছরে হাত ভেঙেছি, পা ভেঙেছি, আগামী 5 বছরে মেরুদণ্ড ভাঙবো। না, এই সমস্ত আমার এই জন্যই আমার খুব কষ্ট হয়। আমাদের তো জীবনের শেষ পর্যায়ে এসে গেলাম, এবং আমরা তো চেয়েছি এবং ভারতবর্ষের সেইটি হচ্ছে নীতি যে সকলের মঙ্গল হোক। হ্যাঁ, সেটাই। কিন্তু কেউ ক্ষমতায় বসে কেউ অমঙ্গল চাইবে, এবং সেটা আবার বুক ফুলিয়ে বলবে, এইটা তো ভাবা যায়। বুক ফুলিয়ে বলার চেয়ে বড় কথা, এই বুক ফুলিয়ে বলার জন্য কিন্তু তার ভোটটা বাড়ছে, তার আসনটা বেড়ে যাচ্ছে। ভোটটা বাড়বে কিনা আমার কিন্তু সন্দেহ আছে। সবকিছুর একটা লিমিটেশন আছে। কারণ সাধারণ মানুষ, আমি তো একসময় গ্রামে গঞ্জে ঘুরেছি, এবং আমার তো শহরের থেকে সাধারণ গ্রামের মানুষের সঙ্গে বেশি সম্পর্ক ছিল। তো সাধারণ মানুষ এই সমস্ত ভুলে থাকে, এই ধর্মীয় বিভাগের, এবং এই রাজনীতির লোকরা এই নির্বাচনের সময় এইগুলো মানুষের মধ্যে বিভাজন তৈরি করে, বিভাজনে বিরোধ সৃষ্টি হয়। কিন্তু শেষ পর্যন্ত ওরা নিজেরাই এটা বুঝতে পারে যে আমরা মাঠে ঝগড়া করছি, কিন্তু উপরে তো তাদের মধ্যে মিলটা ঠিকই আছে, এবং এর মধ্যে দলবদল হয়েছে। আপনার কি মনে হয় এই যে একটা, আমার মতে একটা চূড়ান্ত জায়গায় আমরা গেছি এখন। হ্যাঁ, সেখান থেকে হয় আমরা খাদে পড়বো, না হলে আমরা ঘুরে দাঁড়াবো। আমার এইবারের নির্বাচনে আপনি কি মনে করছেন যে এটা আমরা কি আরো গাড্ডার দিকেই যাব, না আমরা এবার একটা ঘুরে দাঁড়াবো? না, যে জিনিসটা দেখলাম, এখন তো সোশ্যাল মিডিয়ার একটা ভালো প্রভাব আছে মানুষের মধ্যে। আমি তো প্রায় প্রত্যহ 2-4টা করে পোস্ট দিই, এবং দেখি যে এই যে আমার তো অনেক ফলোয়ার, হ্যাঁ, 6,000-7,000 তো এমনিতেই আছে, ভিউয়ার্স তো অনেক। কিন্তু এদের মধ্যে যারা ইয়ঙ্গার জেনারেশন, এরা কেন জানি কিছু না জেনেই হ্যাঁ এই সমস্ত যে প্রতিক্রিয়াটা দেয়, এই যে দেশের যেটা গণতন্ত্রের যে একটা মূল্যবোধ, সেটার সঙ্গে জড়িত নয়। ওরা সবাই সেই যে বলছো যে ধর্মীয় ভাবাবেগে। আজকেও আমি একটা পোস্ট দিয়েছি যে রাজনীতির জন্য ভক্ত একটা সাময়িক শক্তি, কিন্তু একটা চিরকালীন। কারণ ভক্তেরও মোহমুক্তি হয় ঘটনা পরম্পরা। তো আপনার কি মনে হয় যে 26-এ এরকম মোহমুক্তির কোনো সম্ভাবনা আপনি দেখতে পাচ্ছেন? শারীরিকভাবে যদি সার্বিকভাবে যে ব্যাপারটা, সেটা কি হচ্ছে, এক একটা জায়গাতে এক এক রকমভাবে চলছে। এবং এবারে যারা ধরুন ভারতীয় জনতা পার্টি গঠিত হয়েছিল লালকৃষ্ণ আদবানি বাজপেয়ীদের মাধ্যমে, এবং তারা
ঘোষণা ছিল এ পার্টি উইথ ডিফারেন্স, কিন্তু এই পার্টিটা এখন এমন একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছে যে এই পার্টিটা সেই নীতি নৈতিকতার প্রশ্নে মানে সবচেয়ে বেশি মানে বেআব্রু হয়ে পড়েছে। মানে কংগ্রেস মুক্ত ভারত বলতে কংগ্রেস যুক্ত ভারত, যখন অমিত শাহরা স্লোগান দিয়েছিলেন যে কংগ্রেস মুক্ত ভারত, আমি তখন বলছিলাম, আমি লিখেছিলাম যে এটা গণতন্ত্রের জন্য খুবই অশনি সংকেত। কংগ্রেস মুক্ত ভারত নয়, কলুষ মুক্ত কংগ্রেস। হ্যাঁ, যে কংগ্রেসের মধ্যে আমরা কংগ্রেসের বিরোধিতা করেছি এই সমস্ত কলুষের জন্য, দুর্নীতিগ্রস্ত, এই ব্যক্তিকেন্দ্রিকতা, এই পরিবার কেন্দ্রিক, এই সমস্ত মুক্ত যদি না হয় তাহলে তো কংগ্রেস প্রাচীন এবং আজকেও এই দেখছি যে বলছে যে কংগ্রেসকে ভোট দেওয়া মানে দেশের নিরাপত্তার মানে পরিপন্থী। হ্যাঁ, আজকে আমাদের স্বীকার করতেই হবে দেশ স্বাধীন হওয়ার পর এত বড় একটা দেশ যে অক্ষবদ্ধ রেখেছে কিন্তু কংগ্রেস। হ্যাঁ, আজকে যে যাই বলুক না কেন, কংগ্রেসের বেশি দিন ক্ষমতায় ছিল, বেশি দিন ক্ষমতায় তাকে থাকায় তাদের মধ্যে পছন্দ হয়েছে, সেটা ঠিকই আছে। পশ্চিমবঙ্গে যেরকম হ্যাঁ, পশ্চিমবঙ্গে আমি কালকেও একটা পোস্ট আমি দিয়েছি নুরুল হুদা সম্পর্কে। নুরুল হুদা যখন দিল্লিতে থাকেন, উনি শিলচরে এসেছিলেন, আমি একটা ইন্টারভিউ নিয়েছিলাম এবং আমি বলছিলাম যে পশ্চিমবঙ্গে যা ঘটছে, মায়ে এসে বলছে বুদ্ধদেব ভট্টাচার্যকে আমার ছেলেকে এক্সপেল করুন, ও দুর্নীতি করে, ও ঘুষ খায়। তো আপনার যে সারা জীবন এই জন্য কি দিয়েছিলেন নুরুল হুদা ক্যামেরার সামনে? আমি তখন টিভির পক্ষ থেকে এটা ইন্টারভিউ নিয়েছিলাম, টিভির সামনেই তিনি চোখ মুচ্ছেন। তো আমি আজকেও ভাবি যে ভারতবর্ষের গণতন্ত্রের আজকে যে পরিস্থিতি সৃষ্টি হয়েছিল এ হচ্ছে বামপন্থার ব্যর্থতা। একদম একদম আমি বামপন্থাটা যদি ঠিক থাকতো ভারতবর্ষে এই অবস্থা হয় না। কালকে কয়েকদিন আগেও বলেছি যে বিজেপিকে ভোট দেবে না, কাকে দেবে? যাকে দেবে সেই তো বিজেপিতে যাবে। আজকে যদি একটা বামপন্থী থাকতো তাহলে তো সেই ভয় আমাদের ছিল না। তো এই যে বলছি যে আজকের যে পরিস্থিতি আমাদের গণতন্ত্রের জন্য অশনি সংকেত এবং রাজনীতিহীন রাজনীতি আমরা ভুগছি সবাই, এবং এইভাবে চলতে থাকলে মানুষের মুক্ত চিন্তা, এই যে সমাজের প্রতি দায়বদ্ধ সেটা থাকবে না, সবাই স্বার্থান্ধ হয়ে যাবে, যেদিকে গেলে লাভ হবে সেই দিকেই যাবে। আরেকটা জিনিস কি, মানে আপনি তো এত বছর ধরে ভোটের যে রাজনীতি, হ্যাঁ এমনি রাজনীতি শুধু ভোটের রাজনীতির সঙ্গে একটা স্ট্র্যাটেজির ব্যাপার থাকে, হ্যাঁ সেই জায়গাটার থেকে যদি আমরা দেখি এইবার কিন্তু 126টি আসনে প্রায় প্রতিটি আসনেই সরাসরি নির্বাচন, কংগ্রেস ভার্সেস বিজেপি, হ্যাঁ বা শাসক জোট বনাম বিরোধী জোট, ফলে ভোট ভাগাভাগির যে একটা অঙ্ক থাকে, হ্যাঁ সেটা এবার অনেকাংশেই কম হবে। এতে কি মানে আসন সংখ্যার ওলটপালট হতে পারে? সেই সম্ভাবনাটাও এখন মেঘাচ্ছন্ন, সেই যে একটা সন্দেহের বাতাবরণ। এক সময় আমরা ধরে নিতাম যে, বা ধরে নিতাম না, এইটি চলছে যে সংখ্যালঘু সম্প্রদায়, যে ধর্মীয় সংখ্যালঘু সম্প্রদায় বিজেপিকে ভোট দেবে না, তাহলে কাকে দেবে? তখন তো অটোমেটিক চয়েস কংগ্রেস। কিন্তু এইবার এমন একটা জায়গাতে এসে পৌঁছেছে যে যেখানে বলা হচ্ছে যে সব দলই আমাদের লোক আছে। হ্যাঁ, তো অনেকেই বলছে যে এইবার তাহলে তো ওই বিজেপিকেই দিয়ে দিলে ভালো, আমরা যাকে দেবো বিজেপি দিয়ে যাবে। এই যে বললাম যে এইটা হচ্ছে একটা মেঘাচ্ছন্ন, কিন্তু সবটা জায়গাতেই যে এইরকম হবে সেটা বাবার ব্যাপার নয়। এবং বিশেষ করে উজান আসামে যে জিনিসটা লক্ষ্য করা যাচ্ছে যে যতই কুৎসা বা রাজনৈতিক করা হোক না কেন, এবার মনে হচ্ছে যে
গৌরব গগৈও একটা চ্যালেঞ্জ অন্তত ছুড়ে ছুড়ে দিয়েছে। সেটা ঠিক। আর এই বদ্যুদ্দিন আজমল জাতীয় রাজনীতিকরা অপ্রাসঙ্গিক হয়ে পড়ায় এই বুটের সেই যে কাটাকাটিটা যদি ইয়ে করা যায়, তাহলে বিরোধীদের একটা মানে সম্ভাবনা আছে যে একটু বেটার পারফরমেন্স করা যায়। একদম আমরা শেষে চলে এসেছি এবং শেষটা আমরা করব আমাদের এই অঞ্চল নিয়ে, বরাক অঞ্চলকে। বরাকের আপনি কিরকম দেখছেন? বরাকের যে আমাদের অনেক লোকেরই মারাত্মক অভিযোগ যে বরাকে কোনো নেতা নেই, বরাকের কথা তুলে ধরার কোনো নেতা নেই। যেদিন এই বরাকে বিজেপির তালিকা প্রকাশ হয়, সেই দিনই আমি একটা পোস্ট দিয়েছিলাম যে মানে কাছাড়ে, আমি মানে করিমগঞ্জ হাইলাকান্দি বলিনি, কাছাড়ের কথা বলছিলাম, যে কাছাড়ে তো একমাত্র লক্ষ্মীপুর ছাড়া বিজেপির নিশ্চিত কোনো আসন নেই। হ্যাঁ, সেই পরিস্থিতি এখনো আছে, এখনো আছে, কিন্তু সামনে তো সময় আছে, বড় বড় নেতারা আসবেন, অনেক ধরনের হবে, এটা হবে। কিন্তু এইগুলো যে কতটুকু পাবলিককে প্রভাবিত মানে করে আমার সে সম্পর্কে সন্দেহ আছে। এই যেমন নরেন্দ্র মোদী আসলেন, অমিত শাহ আবার আসবেন, আমি একটা পোস্ট দিয়েছি যে এদের আসা যাওয়ায় গৌরী সেনের টাকা ব্যয় হয়, মানে প্রতিশ্রুতির ফুলঝুরি ফুটে, কিন্তু এতে যে ভোটে খুব প্রভাব হবে আমার কিন্তু সেটা মনে হয় না। নরেন্দ্র মোদী 2014 সালে নির্বাচনের আগে থেকে এ পর্যন্ত 5 বার অন্তত বরাকে এসছেন, কিন্তু তার কোনো প্রতিশ্রুতি যে পূর্ণ হয়েছে তেমন তো দেখান না। বলা হয়ে থাকে এই ব্রডগেজের কথা, যে এইটা ব্রডগেজ তখন শেষ পর্যায়ে, তখন তো যেই আসুন এটা হবে সেটা। এছাড়া এই 5 গ্রামে পেপার মিল নিয়ে বহু প্রতিশ্রুতি হয়েছে, যেটা এটার পুনরুজ্জীবন, এটার কিছু যেমন হয়নি, ঠিক তেমনি আমাদের যেটা এতদ অঞ্চলের মানুষের মানসিক যে এই যে এনআরসিতে বহু লোকের, পার্টিকুলারলি হিন্দুদের নাম আটকে আছে, 12 লক্ষ। তাছাড়া সেই যে ডিভোটার্স, সেটা কিন্তু এখনো শেষ হয়নি। তো এই সমস্ত ব্যাপার তো মানুষের অভিজ্ঞতার ব্যাপার। সুতরাং আসলেন আর বক্তৃতা করলেন, আর একমাত্র কথা যে ওদেরকে আমরা তাড়িয়ে দেব। ওদেরকে তাড়িয়ে দিলে আমাদের যে কিছু হবে সেইটা তো মানে স্পষ্ট নয়, এবং সেই যে তাড়িয়ে দেওয়ার রাজনীতি তো বর্তমান সময়ে সম্ভব নয়, একটা আন্তর্জাতিক ব্যাপার আছে। তো এইগুলো বলে লোককে পেয়ে তো কোনো লাভ হয় না, তাড়ানো তো যায় না। তো যাই হোক, এইভাবে যে আমি এটা এই সঙ্গে আপনি যেহেতু বলেন যে এই বড় বড় নেতাদের সাথে প্রভাবিত হয়, নরেন্দ্র মোদী 2014 সালে এলেন, সেবার কিন্তু সুস্মিতা দেব জিতল কংগ্রেস থেকে। আবার 19-এ প্রিয়াঙ্কা গান্ধী যেদিন এলেন সুস্মিতা দেবের প্রচার, কি মানুষ, কিন্তু সেদিন তো সুস্মিতা হারলেন। সেটাই এই জন্যই বলছি, এইগুলা মানে হয় না। মানে আমরা তো ইন্দিরা গান্ধীকেও দেখেছি, এবং ইন্দিরা গান্ধীর যেটা জনসংযোগ এবং ম্যান টু ম্যান একটা সম্পর্ক ছিল, এখন কোন নেতাদের সেটা নেই। হ্যাঁ, মানে আপনি বলছেন যে ভোটের বিজেপির যেদিন প্রার্থী তালিকা ঘোষণা হলো সেদিন আপনার মনে হয়েছে যে কাছাড়ের 7টার মধ্যে লক্ষ্মীপুর ছাড়া বাকিগুলো নিশ্চিত নয়, কিন্তু আগামী কয়েকদিনও সময় রয়েছে, এটা হয়তো বিজেপি মেকআপ করতে হবে। আজকের যে তারিখ, আজকের তারিখে আর মাত্র 8 দিন 10-12 দিন মতো বাকি আছে। আজকে আপনি কি একই জায়গাতে রয়েছেন? এই একই জায়গাতে রয়েছি, মানে এই যেমন একটা ইয়ে হয়ে গেল নাটক উদারবন্দে, হ্যাঁ,
যে একটা সিন্ডিকেট সিন্ডিকেট হয়ে গেল, তারপরে আবার দেখা গেল ওইটাও শেষ হয়ে গেছে। কিন্তু সিন্ডিকেটের মধ্যে এমন যে কার খুব প্রভাব ছিল সেটা নয়, একটা সেন্টিমেন্ট ছিল। তো সেই সেন্টিমেন্ট খুব কাজে লাগবে না। কিন্তু এখানে এই যে অজিত সিং, তিনিও চার সম্প্রদায়ের নেতা, রাজদীপ গোলা চার সম্প্রদায়ের নেতা, এবং রাজদীপ রায়ের চেয়ে অজিত সিং বহু অভিজ্ঞ, রাজদীপ গোলার চেয়ে। আচ্ছা, তাছাড়া এই যে ব্যাপারটা হচ্ছে, আর রাজদীপ গোলা আমার বাড়িতে এসেছিল, তো আমি মানে প্রথম থেকেই আমি খুব ছিলাম না যে আমি বলছি তোমার বাবার বন্ধু আমি, হ্যাঁ সেটা ঠিকই আছে, কিন্তু আশীর্বাদে তো আর নির্বাচন যেটা যায় না। হ্যাঁ, ফিল্ডের ব্যাপার তোমাদের। এখন আমার সবচেয়ে যেটা একটা দুশ্চিন্তার ব্যাপার, যে ওই রাজনীতির ঘুরপেছে এই শাসক দলই কারো রাজনৈতিক ভবিষ্যৎ শেষ করে দিতে চাই কিনা, সেটা একটা ব্যাপার আছে। হ্যাঁ, আমি মানে হাতে গোনা উদাহরণ তো গৌতম রায় রয়েছেন, এবং এই যে মিহির কান্তি সুবি তো একমাত্র নিষ্কলঙ্ক ইয়ে ছিল। আচ্ছা, তাকে যেভাবে বসিয়ে দেওয়া হয়েছে, এই সমস্ত ব্যাপার কিন্তু ভোটের সময় মানুষের মনে কিছু আসবে। এই যেমন কাঠিগড়ার ব্যাপারটা, এইটা তো বিজেপির যে ভ্রষ্ট রাজনীতির একটা সাংঘাতিক মানে নিদর্শন। সবাই চাইছে না এত কর্মবীর, এইটা সেটাও অন্য কথা, কিন্তু রাজনীতি একটা নীতির ব্যাপার আছে। এইটা নিয়ে তো একটা আমার কাছে যে সমস্ত খবরাখবর আয় যে অনিশ্চিত। না, কর্মবীর তো মানে কর্মবীরত্ব দেখানোর থাকে, সেটা তো উত্তর করিমগঞ্জে দেখানো যেত না, সেটাই আমি বলছি। তো আপনার কি কোথাও মনে হয় যে খুব পরিকল্পিতভাবে কারো রাজনৈতিক জীবন শেষ করে দেওয়া হচ্ছে, এবং খুব পরিকল্পিতভাবে বাঙালি নেতৃত্বটাকেও শেষ করে দেওয়া হচ্ছে? এইটা একটা লক্ষণীয় ব্যাপার, ওইটা একটা লক্ষণীয় ব্যাপার। এবং এই যে শিলচর আসনের ব্যাপার, ডিলিমিটেশনে শিলচরটাকে এসসি করে আবার করিমগঞ্জ থেকে সেই আবার সেই ইয়েকেই দেওয়া হলো, যার মানে হিন্দিভাষী হোক বা যে কোনো ব্যাপার হোক, তার কোনো পারফরমেন্স নেই, তার তো কোনো পারফরমেন্স নেই। পাঁচটা এই অ্যাসেম্বলি সিট থেকে দুটা বাদ দেওয়া হলো, একটা শাসক দলের একটা লোক একটা শব্দ করলো না। এরা কি রাজনীতি করে না চাকরি করে? একটা সাংঘাতিক প্রশ্ন। তুমি তো জনগণের কথা বলবে, কেউ বললো না। তো এই সমস্ত জিনিস তো আমাদের পরিবর্তন তো আমরা আশা করি, হ্যাঁ এটা আশা করি। আমরা তো কোনো দলের ব্যাপার নয়, আমরা যখন যে দল ক্ষমতায় থেকেছে তার আমরা বিরোধিতা করেছি। হ্যাঁ, কংগ্রেস ক্ষমতায় ছিল, বিরোধিতা করেছি। হ্যাঁ, কিন্তু বিরোধিতা তো বিরোধিতার জন্য নয়, মানুষের ভালো জন্য। আজকে তো এমন একটা পর্যায়ে দেশ চলছে যে বিরোধী দল তো দলের কথা, কোনো একটা বৌদ্ধিক প্রকাশেরও জায়গা নেই। মানে মানুষ আতঙ্কিত। এই যে ভোট হচ্ছে একটা আতঙ্কের মধ্যে, সেটা তো স্বীকার করতে হবে যে না দিলে কি হবে। আর এই জিনিসটাকে আপনি কিভাবে দেখছেন, এই যে বেনিফিশিয়ারি এটা খুবই, এটা নিয়ে আমি বহু লিখেছি, এবং এতে মনে হচ্ছে যে আমাদের নাগরিক মর্যাদা হানি হচ্ছে। আমরা কাউকে সাহায্য করব, কিন্তু তাকে কাজের বিনিময়ে করব। কাজ না দিয়ে যদি কাউকে ডোল দেওয়া হয়, সেটা ভিক্ষা দেওয়া হয়। একটা জাতিকে ভিক্ষুকের জাতি পরিণত করা যায় না। এই একটা মানুষ একটা নমিনাল যদি কাজ করে, একদিনে 2 ঘন্টা একটা সরকারি প্রজেক্টে বা একটা কিছুতে তাকে কাজ দিয়ে তাকে তুমি দাও, সেটা একটা কথা। কিন্তু এইভাবে টাকা এই টাকাটা কোত্থেকে আসছে?
অথচ দেখুন এই বিজেপি সরকারের আমলে, আমি কেন্দ্র এবং রাজ্য সরকার মিলিয়েই বলছি, বিজেপি সরকারের আমলে কিন্তু আমরা উন্নতি হয়নি এটা বলতে পারি না, পরিকাঠামোর প্রচুর উন্নতি হয়েছে, ইনফ্রাস্ট্রাকচারের ভালো কাজ হয়েছে, খুবই ভালো। আমি তো এই পরিবর্তনগুলো খুব ভিজিবল, এবং বিজেপির যেটা তাদের যেটা প্রচারের যেটা কৌশল যেটা সেটা অত্যন্ত ভালো। তারা ওদের যে উন্নয়নটা যে ভিজিবল সেটা নানা কৌশলে তারা দেখাতে পারে। আমার প্রশ্নটা হলো, যেখানে উন্নয়নটা করা হচ্ছে, হ্যাঁ, সেই উন্নয়নটা পড়ে সেই উন্নয়নের তাস দিয়ে তো ভোট চাওয়া যায়, তাহলে কেন এই ধর্ম আনা, কেনই বা এই যে আপনি কুৎসা প্রচার বা এই যে একটা জাতিকে ভিক্ষুকে না সেটাই বলছি। তাহলে কি কোথাও যেটা উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি সেটা একটা লেভেলে সুপারফিশিয়াল থেকে যাচ্ছে, সাধারণ মানুষ সেটার অংশীদার হতে পারছে না? সরকারের মধ্যে বোধহয় এই ভয়টা কি রয়েছে? সেটা তো রয়েছেই, এবং যে ব্যাপারটা, যে জিনিসটা দিয়ে আমরা শুরু করেছিলাম, যে রাজনীতি হচ্ছে ইনস্ট্রুমেন্ট অফ প্রোগ্রেস, এগিয়ে নিয়ে যাওয়া, পিছানোটা রাজনীতি নয়। হ্যাঁ, কিন্তু এগিয়ে নিয়ে যাওয়া শুধু সড়ক তৈরি দিয়ে নয়, মানুষের মানসিকতাটাকে, সেটার বিকাশ করা, মানুষের মানসিক বিকাশ। কিন্তু মানুষকে আমি কৃতদাসে পরিণত করলাম, যে আমার সঙ্গে থাক তাহলে তোর ভাত জুটবে, আমার সঙ্গে না থাকলে তোর কিছুই থাকবে না। এই যে একটা ব্যাপারের মধ্যে, তো এটা তো হিটলার জার্মানিকে খুব উন্নয়নের স্তরে নিয়ে গিয়েছিল, কিন্তু জাতি হয়ে গেছিল নতজানু। স্টেলিন বিপ্লবোত্তর রাশিয়াতে অনেক করেছিল উন্নতি, কিন্তু তার জীবিতাবস্থায় স্লোগান উঠছে, নট বাই ব্রেড অলোন, ব্রেড উইথ ইন্ডিপেন্ডেন্স, আমাদের ফ্রিডমও চাই। তো আমরাও এই উন্নয়ন হচ্ছে বলবো। আর আমার ব্যক্তির জীবনের যে বিকাশ, আজকে ভারতবর্ষ পৃথিবীর সবচেয়ে বেশি জনবহুল গণতান্ত্রিক দেশ, আর ব্যক্তি স্বাধীনতার পর, সংবাদপত্র স্বাধীনতার পরে 180-র মধ্যে 151-তে। এটা কি আমাদের গৌরবের ব্যাপার? 180 দেশের মধ্যে, আফ্রিকার কয়েকটা দেশের উপরে আমরা আছি। হ্যাঁ, আমাদের চেয়ে পাকিস্তান এগিয়ে আছে। তো আমরা তো উন্নয়ন হবে, রাস্তা হবে, সব হবে, কিন্তু আমাদের ব্যক্তি জীবন একটা বড় ব্যাপার, যে কোন দেশকে সভ্য দেশ বলা হয়? সভ্য দেশ বলা হয় যে দেশের একটা সংখ্যালঘু, সবচেয়ে ক্ষুদ্র জাতি, সে তার মুখে যদি হাসি থাকে এবং সে যদি বলে আমি ভালো আছি, আমি ভালো আছি, তাহলে দেশ ভালো আছে। তো আমাদের তো সেই নিরিখে বিচার করতে হবে। আমাদের সব মানুষ কি হাসিমকে বলতে পারছে আমি ভালো আছি? তো রাজনীতি তো আমি সেই রাজনীতির স্বপ্ন দেখি, আমরা সারা জীবন দেখেছি যে প্রতিটা ঘরে ঘরে মানুষ হাসবে আর বলবে আমি ভালো আছি। আমরা অতীন্দ্র আজকে এইখানটাতে আমরা এই নোটেই শেষ করছি। আমি জানি আপনার যে আশা, সেটা খুব কঠিন একটা আশা। হ্যাঁ, এই আশা পূর্ণ কবে হবে আমরা জানি না, তবে আমরা যেহেতু ইতিবাচক সাংবাদিকতা আপনিও করেছেন, আমিও করেছি, আমরা এই আশাটুকু নিয়ে আজকের অনুষ্ঠান ঘরে ঘরে অনন্ত ভালোবাসা। আপনাকে অনেক অনেক ধন্যবাদ আমাদের এই সময়টুকু দেওয়ার জন্য। ধন্যবাদ।